হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ পিবিকে। এবং আজকের ভিডিওতে আমরা বিশ্বকাপের রাউন্ড অফ 32 নিয়ে কিছু ডিসকাশন করতে যাচ্ছি। টু বি অনেস্ট, রাউন্ড অফ 32 সবগুলো ম্যাচ নিয়ে এক ভিডিওতে আলোচনা করা একটু কঠিন হয়ে যায়, বাট এই ভিডিওতে আমি চেষ্টা করব উল্লেখযোগ্য যেসব ম্যাচ রয়েছে, যেগুলোর কথা না বললেই নয়, সেগুলো নিয়ে হালকা পাতলা কিছু ডিসকাশন করি। কারণ রাউন্ড অফ 32 এখন শেষ, সামনে আসতেছে রাউন্ড অফ 16। তো সেটার আগে আমরা 32 নিয়ে কিছু আলোচনা করতে যাচ্ছি। এবং সো ফার কোন টিম আমার মনে হয় যে প্রবাবল দ্য মোস্ট ফেভারিটস, সেটা নিয়ে আমরা কিছুক্ষণ কথা বলবো। তো রাউন্ড অফ 32 ফার্স্ট যে ম্যাচটা নিয়ে আমি ডিসকাশন করতে চাচ্ছি সেটা হচ্ছে জাপান ভার্সেস ব্রাজিল। তো জাপানের কথা যদি বলি, এই টুর্নামেন্টে জাপান প্লেড বিউটিফুল ফুটবল, অ্যাবসলুট বিউটিফুল ফুটবল। গ্রুপ স্টেজের প্রত্যেকটা ম্যাচেই আমরা জাপানকে যেভাবে খেলতে দেখেছি, জাপান লুক ভেরি স্ট্রং ইভেন এগেনস্ট ব্রাজিল। ফার্স্ট হাফে জাপান ওয়ার দ্য বেটার টিম আমি বলবো। ব্রাজিলের খেলা অনেকটা আনঅর্গানাইজড মনে হয়েছে, স্পেশালি মনে হচ্ছিল যে মিডফিল্ড এবং ডিফেন্সের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ, যার কারণেই হচ্ছে আমার মনে হয় যে ফার্স্ট গোলটা কনসিড করলো ব্রাজিল। জাপানের সানোর খুব, আমি বলবো যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স বলা যায়, যে 16 রান করে, মানে একটা 16 রান নিয়ে সে একটা গোল দিয়ে দিল, এবং গোলটাও দুর্দান্ত একটা গোল ছিল। সো ব্রাজিল আই থিঙ্ক ওই গোলের পরে একটু চাপে পড়ে যায়, বাট আনচেলত্তি অ্যাজ উই নো ইজ আ ভেরি ব্রিলিয়ান্ট ম্যানেজার, ব্রিলিয়ান্ট কোচ, ট্যাকটিক্যালি অ্যাস্টিউট এবং ম্যান ম্যানেজমেন্টের জন্য আমার মনে হয় আনচেলত্তি ওয়ান অফ দি বেস্ট, ইফ নট দি বেস্ট। সো আনচেলত্তি খেলাটা গুছিয়ে আনলো, এবং তার অবভিয়াসলি আনচেলত্তি ম্যাজিক বলে একটা কথা আছে। এবং সেকেন্ড হাফের ব্রাজিলের যে পারফরমেন্স আপগ্রেড হয়েছে, আমার মনে হয় লাইক সেকেন্ড হাফে যে পারফরমেন্স ব্রাজিল দিয়েছে, সেই পারফরমেন্স যদি তারা দিতে পারে তাহলে মানে তাহলে তারা অনায়াসে আমি বলবো যে কোয়ার্টার ফাইনাল তো ডেফিনেটলি যাবে। তো ব্রাজিল সেকেন্ড হাফে আসলো, খেলা আরো অর্গানাইজ করলো, আরো বল সার্কুলেশন এবং অ্যাটাকিং আরো প্রিসাইজ করার চেষ্টা করলো, এবং ক্যাসেমিরোর গোল থেকে ব্রাজিল সমতায় ফিরল। তো এই গোলটা বলার আগে, মানে এই গোলটা ক্যাসিমিরোর গোলটা নিয়ে আলোচনা করার আগে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে ফার্স্ট গোলে মানে ব্রাজিল ফ্যানরা, স্পেশালি যারা আর্সেনাল হেটার আছে, দে আর লাইক ব্লেমিং যে গ্যাব্রিয়েলের পজিশনিং খারাপ ছিল, যার কারণে ফার্স্ট গোলটা কনসিড করেছে ব্রাজিল। টু বি অনেস্ট, ফার্স্ট গোলে যদি কারো এরর ছিল, যদি কারো এরর থাকে, কারো ভুল থাকে, সেটা হচ্ছে ড্যানিলো। বিকজ ড্যানিলো ঠিকমতো ম্যান মার্ক করে নাই, সে তার মার্কার লুজ করছে, যার যার কারণেই জাপান ফার্স্ট গোলটা দিতে পারছে, নট বিকজ অফ গ্যাব্রিয়েল। অ্যান্ড যে গ্যাব্রিয়েলকে মানুষজন ব্লেম করতেছিল, ব্যাশ করতেছিল যে আর্সেনাল প্লেয়ার হ্যান ত্যান, সেই গ্যাব্রিয়েলের পাস থেকেই ক্যাসেমিরোর গোলটা আসে। এবং এবং আইরনিস যে ব্রাজিল যে ম্যাচটা লেট উইনারে জিতলো, সেই লেট উইনার কে করছে আর্সেনাল লেফট উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি। গোল থেকে কিন্তু ব্রাজিল মানে 2-1 যে লিড, মানে 2-1 যে ভিক্টরিটা আনলো, সেটা মার্টিনেলির গোলের থ্রুই আসছে। সো আর্সেনাল প্লেয়ার ক্যারিড আমি বলবো ব্রাজিল ইন দিস ম্যাচ। সো আই এম ভেরি প্রাউড যে গ্যাব্রিয়েলের অ্যাসিস্ট এবং মার্টিনেলি গোল আসলো। অ্যাজ আ আর্সেনাল ফ্যান আমার আমার মনে হয় যে আই এম ভেরি হ্যাপি টু সি মাই বয়েজ প্লেইং ভেরি ওয়েল ইন দ্য ওয়ার্ল্ড কাপ। তো ব্রাজিল জাপান ম্যাচটা নিয়ে অ্যাকচুয়ালি বলার আরেক, মানে ব্রাজিল জাপান ম্যাচের ব্যাপারে আরেকটা কথা আমি একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই টুর্নামেন্টে ব্রাজিলের হাইলাইট পারফর্মার কারা? কোনিয়া, ভিনিসিয়াস, ক্যাসেমিরো, এরা বিগ বিগ নেম প্লেয়ার। তো মানুষজন এদের ব্যাপারেই বেশি কথা বলতেছে, বাট একজন প্লেয়ার যার পারফরমেন্স আমি বলবো আন্ডার দ্য রেডার যাচ্ছে, সেটা হচ্ছে ব্রুনো গিমারেশ। প্রত্যেক ম্যাচেই ব্রুনো গিমারেশের পারফরমেন্স খুবই আন্ডার রেটেড যাচ্ছে, এবং অবভিয়াসলি এত এত তারকা প্লেয়ার থাকার কারণে সে হয়তো অত লাইমলাইট পাচ্ছে না, বাট আমি বলতে চাচ্ছি যে মানে আমি স্পেশালি বলতে চাচ্ছি যে ব্রুনো গিমারেজের পারফরমেন্স আমার কাছে খুবই ভালো লাগছে অ্যাজ মিডফিল্ডার। গ্রুপ স্টেজের ম্যাচগুলোতেও বলি বা এই রাউন্ড অফ 32তে এগেনস্ট জাপান, ব্রুনো গিমারেশ হ্যাজ বিন ভেরি গুড। তো এই হচ্ছে ব্রাজিল জাপানের ম্যাচ। এখন ব্রাজিল নেক্সট রাউন্ডে নরওয়ের এগেনস্টে খেলবে, তো দেখা যাক কি হয়। গ্যাব্রিয়েল ভার্সেস হাল্যান্ডের একটা ফেস অফ, ইফ ইউ নো ইউ নো। তো এরপরে যে ম্যাচটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নেদারল্যান্ড ভার্সেস মরক্কো। আনাদার ব্যাঙ্গার ম্যাচ আমি বলবো। মরক্কো এগেইন ডিফেন্সিভলি ভেরি সলিড। নেদারল্যান্ডস কোডিং এক পর গোলে আমার মনে হয় একটু বেশি কমফোর্টেবল হয়ে গেছিল। নেদারল্যান্ডস ওয়ার লুকিং ভেরি কনফিডেন্ট আমি বলবো যে ফার্স্ট গোলের পরে, বাট মরক্কো দে কিপ ট্রাইং, দে কিপ ট্রাইং, দে কিপ ট্রাইং, অ্যান্ড ফাইনালি 90+1 মিনিটে যে ডিওপের গোল থেকে মরক্কো 1-1 সমতায় আনলো। এবং মরক্কো সমতায় আনার পরে যেটা হলো সেটা হচ্ছে যে ম্যাচটা এক্সট্রা টাইমে গেল, এবং এক্সট্রা টাইমে যাওয়ার পরে সেটা পেনাল্টিতে গড়ালো। এখন পেনাল্টি পর্যন্ত যাওয়ার আগে আমি পেনাল্টি বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি, যে পেনাল্টি বা টাই ব্রেকারে মানে কিছু গোলকিপার আছে যাদের প্রতি আমার নেক্সট লেভেল রেসপেক্ট আছে, ঠিক আছে? তো প্রথমেই আমি বলবো যে যে গোলকিপার আমার মাথায় আসে যে টাই ব্রেকারে কে ডিসাইসিভ ফ্যাক্টর হতে পারে, সেটা হচ্ছে আর্জেন্টিনার এমি মার্টিনেস, ক্রোয়েশিয়ার লিভাকোভিচ, এবং মরক্কোর গোলকিপার ইয়াসিন বোনো। তো এই তিনজন গোলকিপারের নাম কেন বললাম, কারণ ওভার দ্য ইয়ার্স, ইভেন লাস্ট ওয়ার্ল্ড কাপ যদি বলি, এই
তিনজন গোলকিপার টাই ব্রেকারে খুবই মানে আউটরেজিয়াস পারফরমেন্স দিয়েছে। সো পেনাল্টি বা টাই ব্রেকারের কথা চিন্তা আসলে এদের নাম তো বলতেই হয়। এবং ইয়াসিন বোনো আবারও প্রুভ করলো যে কেন টাই ব্রেকারে হি ইজ ওয়ান অফ দি বেস্ট গোলকিপার্স ইন দ্য ওয়ার্ল্ড। এবং সে সিঙ্গেল হ্যান্ডেডলি দুইটা সেভ করার মাধ্যমে দুইটা মানে একটা সেভ তো মানে আমি বলবো যে পুরাই মাইন্ড গেম ছিল। যাই হোক, তো মরক্কো ওয়েন্ট থ্রু। নেদারল্যান্ডের জন্য খুবই আমি বলবো খারাপ একটা বিষয়, কারণ তারা গ্রুপ স্টেজে যেভাবে ডমিনেট করে আসছে, যে ডমিনেটিং পারফরমেন্স আমরা দেখছি নেদারল্যান্ডের কাছ থেকে, এভরিওয়ান ওয়াজ থিঙ্কিং যে নেদারল্যান্ডস অ্যাটলিস্ট কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল পর্যন্ত যাবে। বাট সেখানে রাউন্ড অফ 32-তে বের হয়ে যায়, অ্যাকচুয়ালি ভেরি স্যাড। আর এটাই অ্যাকচুয়ালি দ্য বিউটি অফ ফুটবল বলা যায়, যে ইউ নেভার নো, দিস নক আউট স্টেজেস আর ভেরি স্ক্যারি। এখানে কে কখন নক আউট হয়ে যায় বা কার জন্য কি রেজাল্ট আসে, কি লেখা থাকে স্ক্রিপ্টে, এটা অ্যাকচুয়ালি বলা মুশকিল। সো হার্ড লাক নেদারল্যান্ডস, অ্যান্ড I congratulations to Morocco and best of luck for them in the next round. And they're facing one of the host nations, Canada, in the next round of 16. সো দেখা যাক মরক্কো কেমন করে। তো এই ম্যাচের পরে আমি বলবো এই টুর্নামেন্টে যে আপসেট হইতে হইতে হয় নাই, সেটা হচ্ছে ইংল্যান্ড ভার্সেস কঙ্গো। সো ডিআর কঙ্গো ওয়ান্স এগেইন প্রুভিং যে ছেড়ে দেওয়ার মতো কোনো টিম না, ইউ ক্যানট টেক দেম লাইটলি। অ্যান্ড পর্তুগাল ম্যাচের পরে ডিআর কঙ্গো ইংল্যান্ডকেও বেশ ভালো সাফার করাইছে। খুবই আর্লি একটা লিড নেয় ডিআর কঙ্গো, 7 মিনিটে সিপেঙ্গার গোল থেকে কঙ্গো টুক দ্য লিড, অ্যান্ড দে ওয়ার মেইনটেনিং দ্য লিড কোয়াইট গুড বিকজ তাদের ডিফেন্সিভ ওয়ার্ক রেট অনেক ভালো ছিল। অ্যান্ড ইংল্যান্ড কোনোভাবেই মানে দে কুডেন্ট ব্রিচ দ্য ডিফেন্স অফ কঙ্গো। টুখেলের আমার মনে হয় যে ফার্স্ট 11 যেটা ছিল সেটা চুজিং একটু আই থিঙ্ক কিছুটা ভুল ছিল, যে র্যাশফোর্ড অতটা পারফর্ম করতে পারতেছিল না অন দ্যাট লেফট হ্যান্ড সাইড। অ্যান্ড ইয়া বাট টুখেলকে একটা জিনিস আমি বলবো যে টুখেল ট্যাকটিক্যালি অনেক বেশি ব্রিলিয়েন্ট একটা কোচ। আমরা তার ট্যাকটিক্যাল জিনিয়াস আমরা সে যখন ডটমুন্ডে ছিল তখন দেখেছি, বা ডটমুন্ডের পরে সে যখন চেলসিতে আসলো তখন তার ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস আমরা উইটনেস করেছি। তো টুখেলের সবচেয়ে ব্রিলিয়ান্ট মুভ যেটা ছিল আমি বলবো যে স্পেন্সকে সরিয়ে সেই রাইট ব্যাক সাইডে ডেক্লান রাইসকে খেলানো। ডেক্লান রাইস কিন্তু অবভিয়াসলি হি ইজ মিডফিল্ডার, ন্যাচারাল মিডফিল্ডার আমি বলবো। সিডিএম হিসেবে ডেক্লান রাইস ওয়ান অফ দি বেস্ট সিডিএমস ইন দ্য ওয়ার্ল্ড কারেন্টলি। সো ডেক্লান রাইসকে সিডিএম পজিশন থেকে সরিয়ে রাইট ব্যাকে খেলানো, অবভিয়াসলি রাইট ব্যাকে কয়েকটা ম্যাচে আমরা দেখেছি আর্টেটা সিস্টেমে খেলতে, বাট আর্টেটা সিস্টেম অ্যাকচুয়ালি ডেক্লান রাইস ইজ নট সুইটেবল ইন দ্য রাইট ব্যাক পজিশন। বাট মানে লাকিলি টুখেলের যে সিস্টেম সেইখানে রাইট ব্যাক পজিশনে ডেক্লান রাইস খুবই ভালো খেলেছে। এবং রাইট ব্যাকে যাওয়ার পরে রাইট হ্যান্ড সাইডে যখন সাকাকে আনা হলো, সাকা, এজে এবং ডেক্লান রাইসের সে আর্সেনাল কানেকশন কিন্তু বেশ ভালো করতেছিল রাইট হ্যান্ড সাইডে। বাট এই ম্যাচে আমি বলবো যে কি ফ্যাক্টর যে ছিল না, হ্যারিকেন জোড়াগুলো দিয়েছে ঠিক আছে, বাট আর মনে হয় যে এই ম্যাচে চেঞ্জিং মানে টার্নিং পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে অ্যান্থনি গর্ডনের সাবস্টিটিউশন। অ্যান্থনি গর্ডন যথেষ্ট পরিমাণ ব্যাস্ট হয়েছে গ্রুপ স্টেজে তার পারফরমেন্সের কারণে। গ্রুপ স্টেজের পারফরমেন্স খুবই আন্ডারওয়েলমিং ছিল আমি বলবো অ্যান্থনি গর্ডনের। বাট এই ম্যাচে ফ্রম দ্য বেঞ্চ অ্যান্থনি গর্ডন এসে দুটো অ্যাসিস্ট করলো। এবং হ্যারি কেন ইজ জাস্ট আমি বলবো যে হি ইজ দি বেস্ট স্ট্রাইকার ইন দ্য ওয়ার্ল্ড হ্যান্ডস ডাউন। আর্লিং হাল্যান্ড ঠিক আছে গোল করতেছে, দেয়ার ইজ এমবাপ্পে তো অবভিয়াসলি ন্যাচারাল স্ট্রাইকার না, বাট অ্যাজ আ নাম্বার 9, অ্যাজ আ লিথাল স্ট্রাইকার, অ্যাজ আ সেন্টার ফরওয়ার্ড আমার মনে হয় না হ্যারি কেনের যে বেটার কোনো প্লেয়ার ওই রোলে এখন আসছে অন দ্য কারেন্ট ওয়ার্ল্ড কাপ। সো এগেইন হ্যারি কেন উইথ দ্য ব্রেস, অ্যান্ড ইংল্যান্ড মানে একটা মেজর আপসেটের থেকে ফিরে আসলো, কামব্যাকই বলা যায়, কারণ 75 মিনিটে ফার্স্ট গোল, 86 মিনিটে সেকেন্ড গোল। সো 75 মিনিট পর্যন্ত গেম থেকে আউট ছিল ইংল্যান্ড, সেখান থেকে ফিরে আসা। সো আই থিঙ্ক দিস ওয়াজ কামব্যাক বলা যায়, একটা দুর্দান্ত একটা কামব্যাক ছিল ইংল্যান্ডের। এবং এর পরের ম্যাচে যেটা হয়েছে সেটা তো অবভিয়াসলি এর চেয়ে আরও কয়েক ডিগ্রি উপরে কামব্যাকের যদি হিসাব করি। অ্যান্ড সেই ম্যাচ হচ্ছে বেলজিয়াম সেনেগালের ম্যাচ। মাই গড, বেলজিয়াম ওয়ার্ল্ড কাপে আমার মনে হয় যে আমি 2010 থেকে ওয়ার্ল্ড কাপ দেখতেছি। তো 2010 থেকে এই 26 পর্যন্ত যে ওয়ার্ল্ড কাপগুলো হয়েছে প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে মেমোরেবল যদি আমি বলি দুইটা কামব্যাক আমার কাছে খুব মেমোরেবল। একটা হচ্ছে বেলজিয়াম ভার্সেস জাপান, 2-0 ডাউন থেকে 3-2 জেতা। এবং
আই থিঙ্ক অলমোস্ট সেম জিনিস রিক্রিয়েট করেছে এগেনস্ট সেনেগাল। ওই ম্যাচেও জাপান ওয়ার ভেরি থ্রেটনিং, দে ওয়ার দ্য বেটার সাইড ফর দ্য মেজরিটি অফ দ্যাট ম্যাচ। এবং এই ম্যাচেও সেনেগাল ওয়ার দ্য বেটার সাইড আমি বলবো যে বেলজিয়ামের থেকে। বেলজিয়াম পুরো টুর্নামেন্টে গ্রুপ স্টেজে দে ওয়ার ভেরি আমি বলবো ব্যাড থ্রু আউট দ্য টুর্নামেন্ট। গ্রুপ স্টেজে প্রত্যেকটা ম্যাচেই দে ওয়ার লাইক দে ওয়ার লুকিং ওয়ার্স ইন দ্য অপোজিশন। সামহাউ দে ম্যানেজ টু উইন এগেনস্ট নিউজিল্যান্ড। সো নিউজিল্যান্ডের সাথে ওই ম্যাচটা জেতার পরে তারা অ্যাকচুয়ালি রাউন্ড অফ 32-তে আসে, এবং এই ম্যাচেও সেনেগালের এগেন্সে তারা খুব ভালোভাবে এক্সপোজ হচ্ছিল। এবং লাইক ফার্স্ট হাফে ডিআরের গোল এবং সেকেন্ড হাফে ইসমাইল আসারের গোল থেকে লাইক সেনেগাল ওয়ার লিডিং 2-0, এবং এভরিওয়ান থট যে বেলজিয়াম আর ডান অ্যান্ড ডাস্টেড, দে আর গোয়িং হোম টু নাইট। এবং কেন ভাববে না, কারণ সেনেগাল ওয়ার মানে দে আর দ্য বেটার সাইড, দে ওয়ার প্লেয়িং বেটার ফুটবল দেন বেলজিয়াম। অ্যান্ড হুএভার থট যে কে ভাবছে যে বেলজিয়াম এই ম্যাচে কামব্যাক দিবে? কেউ ভাবেও না, কারণ বেলজিয়ামের প্লেয়ারদের লাইক দ্য শোল্ডার্স আর ডাউন, প্লেয়ারদের মোরালিটি ডাউন হয়ে গেছে। মানে কারোর মধ্যে ওরকম স্পৃহা নাই যে কামব্যাক করবো বা গোল দিব। আরও একটা জিনিস খুবই সারপ্রাইজিং ছিল যে যখন আপনার 2 গোল দরকার, আপনি 2 গোল পিছায় আছেন, তখন আপনি আপনার টিমের বেস্ট যে অ্যাটাকার জেরেমি ডোকু তাকে সাব আউট করাচ্ছেন, যার কাছ থেকে আর কি মানে বল ক্রিয়েশন বা চান্স ক্রিয়েশন হওয়ার পসিবিলিটি আছে। ইভেন তো এই টুর্নামেন্টে কেভিন ডে ব্রুইনা খুবই মানে আন্ডারওয়েলমিং পারফরমেন্স আমি বলবো, বাট তারপরও কেভিন ডে ব্রুইনা মানে ক্লাস ইজ পার্মানেন্ট, ফর্ম ইজ টেম্পোরারি একটা কথা আছে। তো তারপরও কেভিন ডে ব্রুইনা অবভিয়াসলি এই টিমের মানে বেস্ট চান্স ক্রিয়েশন মিডফিল্ডার যদি বলতে হয়, সেটা কেভিন ডে ব্রুইনাই। তো আপনি ডোকু, ডে ব্রুইনা দুজনকে উঠিয়ে নিলেন যেখানে আপনার 2 গোল দরকার। সো মানে অ্যাকচুয়ালি এভরিওয়ান ওয়াজ আস্কিং যে আদৌ কি ঠিক ডিসিশন ছিল কিনা? বাট আমার মনে হয় যে কেউ চিন্তাও করে নাই যে রোমেলু লুকাকু বেঞ্চ থেকে এসে গোল করবে, এবং তার ইনস্ট্যান্ট ইম্প্যাক্ট এর কারণে বেলজিয়াম একটা মোমেন্টাম পাবে, এবং ওই মোমেন্টাম থেকে বেলজিয়াম ম্যাচে কামব্যাকও করবে। লাইক রোমেলো লুকাকু ফর বেলজিয়াম বলি বা তার ক্লাব লেভেল বলি, ইন্টার ইন্টার মিলানের সে যখন ছিল, তো ইম্পর্টেন্ট মোমেন্টে অ্যাকচুয়ালি খুব বাজে এবং হিলেরিয়াস মিস করার জন্য রোমেলো লুকাকু ইজ ভেরি ফেমাস। ঠিক আছে? তো সেইখান থেকে রোমেলো লুকাকু যে বেঞ্চ থেকে এসেই গোল দিবে এটা কেউ এক্সপেক্টই করে নাই। এবং লুকাকুর পাশাপাশি টিলেমেন্সের পারফরমেন্সও দুর্দান্ত ছিল। ট্রসার্ডের পারফরমেন্সও বেশ ভালো ছিল। ইভেন দো হি ডিডন্ট স্কোর এনি গোল, বাট ট্রসার্ড ওয়াজ ভেরি ইনস্ট্রুমেন্টাল ইন বোথ গোলস। সো বেলজিয়াম 86 মিনিটে তারা ফার্স্ট গোল দিল, লুকাকুর গোলটা আসলো 86 মিনিটে। এরপর 2-3 মিনিট পরে টিলেমেন্সের গোল থেকে 2-2 সমতা, এবং খেলাটা এক্সট্রা টাইমে গেল। এক্সট্রা টাইমে যাওয়ার পর আমার মনে হয় বেলজিয়াম এই টুর্নামেন্টে তাদের বেস্ট ফুটবলটা খেলছে। কারণ গ্রুপ স্টেজের একটা ম্যাচও তারা ভালো খেলে নাই। রাউন্ড অফ 32-র যে 90 মিনিটস খেলা হলো সেখানেও তারা ভালো খেলে নাই। 2টা মোমেন্টে তারা 2টা গোল দিয়ে ম্যাচে কামব্যাক করছে। ঠিক আছে? বাট আমি বলব যে ওই যে এক্সট্রা টাইমের পিরিয়ডটা, আই থিংক বেলজিয়াম প্লেড দ্যাট বেস্ট ফুটবল ইন দিস ওয়ার্ল্ড কাপ। তো খুবই এন্টারটেইনিং ছিল ওই 30 মিনিটস আমি বলব, কজ পিওর এন্ড টু এন্ড স্টাফ। সেনেগালও অ্যাটাক করতেছে, বেলজিয়াম অ্যাটাক করতেছে। সেনেগালও খুব ভালো একটা চান্স পাইছিল স্পেশালি এক্সট্রা টাইমে। সেটা হচ্ছে যে আই থিঙ্ক সেনেগালের যে বেস্ট চান্সটা ছিল গোল দেওয়ার, দ্যাট ওয়াজ মিসড বাই এমবায়ে। তো আই থিঙ্ক ওই বল আর তার পায়ের যে কানেকশন সেটা সে যেভাবে এক্সপেক্ট করেছিল সেভাবে হয়নি, যার কারণে বলটা টার্গেটে যায়নি। বাট আমার মানে দ্যাট ওয়াজ দি বেস্ট চান্স সেনেগাল হ্যাড। তো তার কিছুক্ষণ পরেই 120 মিনিটে যে হচ্ছে বেলজিয়াম একটা পেনাল্টি পায়। এটা নিয়ে মানে মানুষজন একটু কন্ট্রোভার্সিয়াল কিছু ইন্টারনেটে বলাবলি করছে যে এটা কি পেনাল্টি হয় কিনা। অ্যাকচুয়ালি দেয়ার ওয়াজ ফাউল, দ্য ফাউল ওয়াজ দেয়ার। সো সেখান থেকে পেনাল্টি দেওয়া অ্যাকচুয়ালি ইট ইজ লেজিটিমেট, যে ফাউলগুলো অবশ্যই সেখান থেকে পেনাল্টি হবেই। বাট জিনিসটা যে ফাউল ওয়াজ আ বিট সফট আই উড সে, বাট ইয়া ফাউল ইজ ফাউল। এখান থেকে পেনাল্টি দেওয়া নিয়ে আমার মনে হয় কোয়েশ্চেন করার কোনো দরকার আছে, কাজ ফাউল কমিট করছেই প্লেয়ার, সেটা সফট হোক বা ক্রিটিক্যাল হোক, ফাউল তো ফাউলই। তো সেখান থেকে পেনাল্টি পাই, এবং পেনাল্টি যখন নিবে ভাব, তখন মানে আই ওয়াজ থিঙ্কিং যে রোমেলো লুকাকু বল নিয়ে দাঁড়ায় আছে, প্রবলি ওই নিবে। ওয়েল, লুকাকু ইভেন দো হি স্কোরড ফ্রম দ্য বেঞ্চ, বাট আই উডেন্ট ট্রাস্ট হিম যে একটা ক্রুশাল পেনাল্টি লুকাকু নিবে আর সে মিস করবে না। ইভেন দো লুকাকু খুব ভালো পেনাল্টি টেকার, বাট স্টিল লুকাকু বইলা কথা। সো সেখান থেকে লুকাকু পেনাল্টি নেয় নাই, টেলিমেন্সি পেনাল্টি নিয়ে নিল। এবং টেলিমেন্সের পেনাল্টি, ও মাই গড, দিস গাই ইজ লাইক
কুল অ্যাজ এ কিউকাম্বার। 120 মিনিটে তুমি পেনাল্টি পাচ্ছ, যে পেনাল্টিটা তোমার ডিসাইড করবে যে তোমার টিম নেক্সট রাউন্ডে যাবে কি যাবে না। সেই পেনাল্টিটা তুমি নিতেছো এত কামলি, এবং টপ কর্নার ফিনিশ, ব্রিলিয়ান্ট পেনাল্টি বাই টিলেমেন্স, অ্যান্ড বেলজিয়াম গোস থ্রু ইভেন দো দে ওয়ার নট দি বেস্ট টিম, দে ওয়ার নট দ্য বেটার সাইড ইন দিস ম্যাচ। সেনেগাল আই থিঙ্ক দে গেভ দেয়ার হার্টস আউট, বাট ওইটাই আফ্রিকান টিমদের সো ফার যারা অ্যাকচুয়ালি বাদ হয়ে গিয়েছে, তাদের আমি বলবো যে দে প্লেড ভেরি গুড ফুটবল, বাট হচ্ছে লাস্ট মিনিট পর্যন্ত যে নার্ভ ধরে রাখার বিষয়টা, এটা আফ্রিকান টিমগুলো করতে পারে নাই, এবং যেটার কারণে আর কি তাদের অপোজিশনরা ওইটাকে ক্যাপিটালাইজ করে তাদেরকে হারিয়েছে। ইংল্যান্ডের কথাই বলি আর বেলজিয়ামের কথাই বলি। সো ইয়া, দিস ইজ বেলজিয়াম ভার্সেস সেনেগাল। এরপরে যেই ম্যাচ নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে পর্তুগাল ভার্সেস ক্রোয়েশিয়া। এগেইন আনাদার ব্যাঙ্গার আমি বলবো। ক্রোয়েশিয়া ওয়ার ভেরি গুড, ভেরি ব্রিলিয়ান্ট, বাট আই থিঙ্ক আমি বলবো যে দে ওয়ার আ বিট আনলাকি। আনলাকি ইন আ সেন্স যে একটা ম্যাচে যদি তোমাদের 3-3টা গোল রুল আউট হয়ে যায় বিকজ অফ অফসাইড, অ্যান্ড এটা অ্যাকচুয়ালি আনলাকি বলা যায় ক্রোয়েশিয়ার জন্য। এরপরে এগেইন মানে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে পর্তুগালের মিডফিল্ড নিয়ে এত হাইপ, যে ভিটিনিয়া, জোয়াও নেভেস, ব্রুনো ফার্নান্দেজের মতো মানে ওয়ার্ল্ড ক্লাস মিডফিল্ডার, মানে বলা হচ্ছিল যে ওয়ার্ল্ডের বেস্ট মিডফিল্ড এটা, সেই মিডফিল্ডকে ডমিনেট করতেছে 40 বছর বয়সী লুকা মডরিচ। লাইক ইউ ক্যানট রাইট দিস শিট আপ। সো মডরিচ এগেইন আনাদার স্টেলার পারফরমেন্স আমি বলবো। ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া টুক দ্য লিড ইন 53rd minute. Again, Ivan Perisic, the old dog, scores another brilliant finish by Perisic. Croatia takes the lead, and এরপরে যেটা হইলো সেটা হচ্ছে যে ফাউল ফাউল দিল, পেনাল্টি দিল পর্তুগাল। কেমন এই ফাউলটা নিয়ে অ্যাকচুয়ালি মানে আমার একটা কোয়েশ্চেন যে মানে এটা যে ফাউল সেটা নিয়ে আমার কোনো কোয়েশ্চেন নেই। অবভিয়াসলি দেয়ার ওয়াজ কন্ট্যাক্ট, দেয়ার ওয়াজ চ্যালেঞ্জ ইন দ্য বক্স, অ্যান্ড পেনালাইজ করা হয়েছে প্লেয়ারকে, যার কারণে এই ফাউলটা কল করা হয়েছে। এখন জিনিসটা হচ্ছে যে এই সিমিলার ইনসিডেন্ট বা এর থেকেও আমি বলবো কয়েক ডিগ্রি উপরে এরকম একটা ইনসিডেন্ট হয়েছিল জার্মানি প্যারাগুয়ে ম্যাচে। তো কাই হ্যাভার্টসকেও সেমভাবে ফাউল করা হয়েছে, বাট ওইটা রেফারি ফাউল তো দেয় নাই, ভিআর যে চেক করবে সেটাও হয় নাই। সো আই ওয়াজ থিঙ্কিং যে ইফ দিস ইজ পানিশেবল অফেন্স যেখান থেকে তুমি পেনাল্টি দিবা, তো জার্মানির ওই ওই মানে কাই হ্যাভার্টসের উপর যে চ্যালেঞ্জটা হয়েছিল সেটা কেন চেক করা হলো না, যেটা আমরা ওভারলুক কেন করা হলো? ইজ ইট বিকজ জার্মানি আর হেটেড বাই এভরিওয়ান? আই ডোন্ট নো। তো আমার কাছে এটা খারাপ লাগছে। অ্যান্ড গ্রুপ স্টেজের যে ভিডিওটা আমি বানিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে ভিএআর এর কনসিস্টেন্সি আমার ভালো লেগেছে, বাট গ্রুপ স্টেজের পরে রাউন্ড অফ 32তে ভিএআর এর আবার প্রিমিয়ার লিগ বা লা লিগাতে যেরকম ইনকনসিস্টেন্সি ছিল সেগুলো দেখতে পাচ্ছি। সো আই এম আ বিট ডিসঅ্যাপয়েন্টেড, বাট ইয়া, ভেরি গুড ফর CR7 যে সে তার কার্স ব্রেক করেছে। মানে ওয়ার্ল্ড কাপের নকআউট স্টেজে তার কোনো গোল ছিল না, সে একটা গোল দিতে পেরেছে, তার কার্সটা ব্রেক করে, মানে তার কার্সটা ব্রেক করতে সক্ষম হয়েছে। সো কংগ্রেটস টু CR7, অ্যান্ড এগেইন গনসালো রামোস ফ্রম দ্য বেঞ্চ স্কোরিং দ্য উইনার। Portugal wins, and they will be facing Spain in the next round. So Portugal versus Spain in the round of 16 will be another banger match, and দেখা যাক পর্তুগাল কেমন করে। বাট এই ম্যাচেও পর্তুগালের পারফরমেন্স আমি বলবো না অতটা ভালো ছিল। ক্রোয়েশিয়া, দে প্লেড আই থিঙ্ক বেটার দেন দেম ইন সো মেনি অ্যাসপেক্টস। লাইক ক্রোয়েশিয়ার অ্যাটাকিং এত ভালো হচ্ছিল যে পর্তুগালের মিড দে আর ওয়াইড ওপেন, ডিফেন্সও অনেকটা আমি বলবো যে স্ট্রাগল করতেছিল। ইম্যাজিন ক্রোয়েশিয়ার মানে বৃদ্ধ প্লেয়াররা তোমার ইয়াং মিডফিল্ডকে ডমিনেট করতেছে। দ্যাট ইজ ক্রেজি। তো এই হচ্ছে পর্তুগাল ক্রোয়েশিয়া ম্যাচ। তো লাস্ট যে ম্যাচ নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আর্জেন্টিনা এবং কেপ ভার্ডে, যেটা আজকে সকালে হয়েছে। ও মাই গড, আনাদার কেপ ভার্ডে ক্লাসিক ম্যাচ। কেপ ভার্ডে গ্রুপ স্টেজের পরে মানে গ্রুপ স্টেজের পারফরমেন্স দিয়ে যেভাবে ইমপ্রেস করেছে, আমি বলবো আজকের আর্জেন্টিনা এগেনস্টের পারফরমেন্স মানে ওই এক্সপিরিয়েন্সটাকে নেক্সট লেভেল নিয়ে গেছে। কেপ ভার্ডের গোলকিপার ভজিনো, ও মাই গড, দিস গাই ইজ ফেনমেনাল। Like this guy reminded me of prime Manuel Neuer বলি, ইকার ক্যাসিয়াস বলি, অলিভার কান বলি। লাইক আনরিয়েল পারফরমেন্স ছিল ওজিনোর এগেন আজকে। এবং কেপ ভার্ডে দে টুক দ্য ডিফেন্ডিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স টু দ্য লিমিট আমি বলবো। অ্যান্ড আমার মনে হয় যে এই ম্যাচে আই থিঙ্ক আর্জেন্টিনা টুক দ্যার অপোনেন্ট আ বিট লাইটলি। তাদের খেলা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে এরকমই মনে হচ্ছিল।
Again, Leo Messi scoring the goal for Argentina. He cannot stop scoring goals, man. Like he is on a mission to break this record and take this record to the next level, যেটা হয়তো এমবাপ্পে রিচ করতে আরো একটা ওয়ার্ল্ড কাপ লাগবে। বাট মানে লিওনেল মেসি ইজ অন এ ডিফারেন্ট লেভেল, হি ইজ অপারেটিং অন এ ডিফারেন্ট লেভেল। তো আর্জেন্টিনার ওই ফার্স্ট গোলের পর মেসি অ্যান্ড কোম্পানি দে ওয়ার ট্রাইং, বাট দে কুড নট ব্রিচ ভজিনিও, and Cape Verde came into the match scoring that goal by Edward 59 minute. তো কেপ ভার্দের গোল দেওয়ার পরে আই থিঙ্ক আর্জেন্টিনা দে ওয়ার ট্রাইং, বাট বিষয় হচ্ছে যেটা নিয়ে আমি কনসার্ন ছিলাম যে আর্জেন্টিনার যে অ্যাটাকার লটারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজ দুজনেরই আমি বলবো যে ফর্ম ওয়াইজ খুব বাজে যাচ্ছে, অতটা আপ টু দ্য মার্ক হচ্ছে না যেরকমটা আর্জেন্টাইন ফ্যানরা এক্সপেক্ট করেছিল আমার মনে হয়। তো তাদের ফর্ম এবং তাদের যে গোল করা যাচ্ছে এটা নিয়ে আমি কনসার্ন ছিলাম, যেটা নিয়ে আমি গ্রুপ স্টেজের ভিডিওতে বলেছিলাম। সো রাউন্ড অফ 32-তে সেম জিনিসই আমরা রিপিটেশন দেখতে পাচ্ছি। এবং জিনিসটা হচ্ছে যে 1-1 স্কোরের পরে এমন না যে আর্জেন্টিনা চান্স পায় নাই। মেসি একটা ফ্রি কিক, আই থিঙ্ক 2টা ফ্রি কিক ছিল, 2টা ফ্রি কিকই ভজিনিও খুব দুর্দান্তভাবে সেভ দিয়েছে, এবং সেটা বাদ দিয়েও থ্রু আউট দ্য ম্যাচ হি ওয়াজ লাইক আনব্রিচেবল, মনে হচ্ছিল যে আর গোল দিতেই পারবে না এরকম। তো এরপর খেলাটা গেল এক্সট্রা টাইমে গেল। সো এক্সট্রা টাইমে যাওয়ার পরে আর্জেন্টিনা একটা কর্নার পেল, এবং সেই কর্নার থেকে লিসান্দ্রো মার্টিনেজ দুর্দান্ত একটা ফিনিশ 92nd মিনিটে। সো সেখান থেকে আর্জেন্টিনা রিগেইন দ্য লিড, এবং অ্যাকচুয়ালি যে ধরনের ফিনিশ হুলিয়ান আলভারেজ বলি বা লটারো মার্টিনেজের কাছ থেকে আই থিঙ্ক আর্জেন্টাইন ফ্যানরা এক্সপেক্ট করতেছিল, সেই রকম ফিনিশ তারা পেল লিসান্দ্রো মার্টিনেজ থেকে। লিসান্দ্রো মার্টিনেজের গোলের কিছুক্ষণ পরেই আমরা কেপ ভার্দের আরেকটা গোল দেখলাম, এবং এই গোলটা আমি বলবো যে দিস গোল ডিজার্ভস শাউট ফর গোল অফ দ্য টুর্নামেন্ট, কাজ এমনই আনবিলিভেবল একটা অ্যাঙ্গেল থেকে কার ফিনিশ দ্য টপ কর্নার, লাইক পারফেক্ট, পিকচার পারফেক্ট। মানে when I saw this goal আমার বিশ্বাস হয় না যে ইট ওয়েন্ট ইন, লাইক ইম্পসিবল যে এইটা কিভাবে গোল হইল, হাউ। সো কেপ ভার্ড অ্যাগেইন 2-2, লাইক আই থিঙ্ক আর্জেন্টাইন ফ্যান্স অ্যান্ড প্লেয়ার্স দে আর লাইক থিঙ্কিং যে হ্যাঁ, মানে প্লেয়ার্স তো খেলতেছে অবভিয়াসলি, বাট ফ্যান্স আর প্রিপেয়ারিং দেমসেলভস মেন্টালি যে খেলা হয়তো এখন টাই ব্রেকারে যাবে, পেনাল্টিতে যাবে। বাট সেখান থেকে আমি বলবো যে আর্জেন্টিনা ডিডন্ট লেট দ্যাট হ্যাপেন। তারা এক্সট্রা টাইমের মধ্যে খেলাটাকে র্যাপ আপ করে, এবং এগেইন ফ্রম দ্য সেট পিস থেকে লিসান্ড্রোর গোল আসলো, সেট পিস থেকে রোমেরো গোলটা দেওয়া হয় নাই, তো ওইটা রোমেরো হেড দেওয়ার পরে কেভার্ড একটা ডিফেন্ডার হাতে লেগে গোল হয়েছে, সো ওটাকে ওন গোল হিসেবে কাউন্ট করছে। বাট এগেইন সেট পিস থেকেই 2টা গোল আসছে আর্জেন্টিনার, আমি বলবো আর্জেন্টিনা সার্ভাইভড কেভার্ড, আমি বলবো দে আমি বলবো না যে এরকম যে কেপ ভার্ডেরে উড়াই দিচ্ছে বা ইট ওয়াজ এ কমফোর্টেবল ভিক্টোরি ফর দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স। বাট আমি বলবো যে কেপ ভার্ডে হিউজ রেসপেক্ট টু দেম, তাদের ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, ডেবিউ ওয়ার্ল্ড কাপ, সেখানে তারা গ্রুপ স্টেজে স্পেন উরুগুয়ের সাথে they were solid, and they took the world champions to the limits in the round of 32, and I'm salute to Cape Verde. Argentina, uh, yeah, I think they're মানে জিনিসটা এত স্মুথ যাবে না আর্জেন্টাইন ফ্যানদের জন্য, আমি বলবো এই ওয়ার্ল্ড কাপ। কারণ নেক্সট ম্যাচ দে আর ফেসিং ইজিপ্ট। মানে মানুষজন এভাবে মানে এভাবে চিন্তা করতেছিল যে হ্যাঁ, আর্জেন্টিনার রুট কত ইজি, তারা তো ইজিলি সেমিফাইনাল পর্যন্ত চলে যাবে, তাদের রুট এত ইজি। বাট কেপ ভার্দে আজকে পুরা দেখাই দিচ্ছে যে অ্যাকচুয়ালি এই ওয়ার্ল্ড কাপে ইউ ক্যান নট লাইক কোনো টিমকে আন্ডার এস্টিমেট করতে পারবে না, স্পেশালি যারা রাউন্ড অফ 32 খেলতে আসছে, তারা গ্রুপ স্টেজের পারফরমেন্স দিয়েই রাউন্ড অফ 32 খেলতে আসে। সো কাউকে আন্ডার এস্টিমেট করো না। অ্যান্ড ফুটবল এগেইন ইট ইজ অ্যাবাউট মোমেন্টস, এবং মোমেন্টসে তুমি কতটা ক্যাপিটালাইজ করতে পারো সেটার উপর ডিপেন্ড করতেছে। তো এইভাবে আর্জেন্টিনা কেপ ভার্দের ম্যাচটা দিয়ে রাউন্ড অফ 32, এরপর কলম্বিয়ার ম্যাচ ছিল। বাট আমি বলবো যে রাউন্ড অফ 32 র্যাপস আপ আফটার দিস ম্যাচ। কলম্বিয়ার ম্যাচটা মানে ইট ওয়াজ ডিসেন্ট আই উড সে, বাট উল্লেখযোগ্য ম্যাচ যদি বলতে হয় সেটা হচ্ছে আর্জেন্টিনা কেপ ভার্দের ম্যাচই আমি বলবো যে ইভেন্টফুল ম্যাচ ছিল। এরপরে আর কি রাউন্ড অফ 32 শেষ। সো রাউন্ড অফ 32 শেষ হওয়ার পরে একটা টিমের পারফরমেন্স দেখে আমার মনে হচ্ছে যে দে আর দ্য ক্লিয়ারলি ফেভারিটস, যে এই টিমের কাছে আমার মনে হয় না ধারে কাছে আর কোনো টিম আছে, and that team is France. Like France is looking very very dangerous in every aspect, attacking বলি, মিডফিল্ড বলি বা ডিফেন্সিভ
অ্যাসপেক্ট থেকে যদি বলি, ফ্রান্স ইজ লুকিং লাইক দি পারফেক্ট টিম। পারফেক্ট টিম অ্যান্ড আমার মনে হচ্ছে না কোনো টিম এই টুর্নামেন্টে মানে পারফরম্যান্স এমনভাবে আ মানে কোনো টিমের পারফরম্যান্স আমার কাছে এত কনভিন্সিং লাগে নাই যে তারা ফ্রান্সকে হারাবে। প্রবাবলি স্পেন, বাট দেখা যাক কি হয় সামনে। বাট আপাতত যদি বলতে হয় যে আমার কাছে ক্লিয়ার ফেভারিট কে, দ্যাট উড বি ফ্রান্স, হ্যান্ডস ডাউন। ফ্রান্স ইজ দি ক্লিয়ার ফেভারিটস। সো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা রাউন্ড অফ 13 নিয়ে কিছু আলোচনা করলাম। কারণ এরপরে রাউন্ড অফ 16 শুরু আজকে রাত থেকেই। সেটা নিয়ে সামনে ভিডিও আসবে আশা করি। তো এই ছিল আজকের ভিডিও। আমরা রাউন্ড অফ 32 র কিছু ইম্পর্ট্যান্ট, অ্যাকচুয়ালি সব ম্যাচই তো ইম্পর্ট্যান্ট, বাট উল্লেখযোগ্য কিছু ম্যাচ নিয়ে আমরা আলোচনা করলাম। তো সামনে আমরা রাউন্ড অফ 16 নিয়ে আলোচনা করব, কোয়ার্টার ফাইনাল নিয়ে আলোচনা করব, সেমিফাইনাল, ফাইনাল এগুলো নিয়ে আলোচনা করব। সো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আপনার অপিনিয়ন জানাতে পারেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ সামনে আরও কন্টেন্ট আসবে ফুটবল নিয়ে, ওয়ার্ল্ড কাপ নিয়ে অবভিয়াসলি আসবে কন্টেন্ট। তো টিল দেন, স্টিক অ্যারাউন্ড অ্যান্ড স্টে ব্লেসড, স্টে হেলদি।